আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ বর্ষের কেস টেকিং অ্যান্ড রেফারেটরি সাবজেক্টের কেস টেকিং নিয়ে আলোচনা শুনব। শুরুতেই আমরা চলে আসছি আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় হলো কেস টেকিং। আমাদের আগে জানা দরকার কেস টেকিং ব্যাপারটা কি, এই সাবজেক্টটা কি, এখানে কি করানো হয়, এর কর্মপরিধি কি। কেস টেকিং, যার সহজ বাংলা হলো রোগী লিপিকরণ, অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যাকুইট হোক এবং ক্রনিক হোক, যে ধরনেরই কেস আসুক না কেন, যে ধরনের পেশেন্ট আপনার কাছে আসুক না কেন, এই পেশেন্টের মুখের থেকে, এই রোগীর মুখের থেকে লক্ষণগুলি শুনে নির্দিষ্ট স্পেসের নির্দিষ্ট একটা কাগজ অথবা খাতায় রোগী লিপি সংরক্ষণ করা, রোগীর অবস্থান, রোগীর অবস্থান, রোগীর কষ্টকর লক্ষণসমূহ সংরক্ষণ করার নাম, লিখিত লিপিবদ্ধ করার নাম কেস টেকিং বা রোগী লিপি। রোগী লিপি করতে হলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, এক নম্বর হলো রোগী লিপির 8টা ধাপ আছে। 8টা ধাপ আমাদেরকে আগে জানতে হবে। প্রথম ধাপ হলো রোগী পরিচিতি। রোগী পরিচিতি, আমি লিখে নিলাম রোগী পরিচিতি। এই রোগী পরিচিতি যে প্রথম ধাপ, এর আন্ডার করা সাব ধাপ রয়েছে। যেমন 1 নম্বর রোগী পরিচিতি আমরা কি লিখবো? শুরুতে আমরা রোগী যখন আসবে, আমার চেম্বার বা আপনার চেম্বার যখন রোগী আসলে রোগী পরিচিতিতে আমরা রোগী প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার লিখে থাকি। ধরা যাক আপনি রেজিস্ট্রেশন যে বুকটা নিয়েছেন, যে বইটা নিয়েছেন, সে বইটা শুরুতে তার 1 নম্বর বই আপনি রোগী লেখা শুরু করছেন। প্রথম চেম্বার আপনার 1 নম্বর বইয়ে আপনি 1/01 দিয়ে শুরু করলেন। এটা হলো রোগীর রেজিস্ট্রেশন নাম্বার। এরপর আসে রোগীর নাম। আমরা এখানে নাম লিখে তারপরেও রোগীর নাম লিখতে পারি। যেমন নাম আব্দুল্লাহ, এটা হলো রোগীর নাম। হ্যাঁ, এখানে আরেকটা টেকনিক অবলম্বন আমরা করতে পারি। যদি আমরা নাম না লিখি, নাম শব্দটা লিখলাম না, শুধু আব্দুল্লাহ লিখলাম, তাহলে বোঝা যাচ্ছে যে আমার রেজিস্টারে, অর্থাৎ আমি যে রোগীটা দেখলাম 1 নম্বর ভলিউমের প্রথম নম্বর রেজিস্টারে 1 নম্বর ভলিউমের 1 নম্বর রোগীর নাম আব্দুল্লাহ। এখানে নামটা না লিখলেও চলে। এরপর আসবে রোগীর বয়স। বয়স কত? এখানে রোগীর যে বয়সটা, আমরা সেই বয়সটা লিখে রাখবো। এরপরে আসবে তারিখ। আমরা তারিখ দিয়ে এখানে লিখতে পারি, যেটা হলো তারিখ। এরপর লিখবো পেশা। রোগীর পেশা কি? সে কি ছাত্র, তিনি কি শিক্ষক, তিনি কি আদার ওয়ার্কার, শ্রমিক বা আদার্স, যেটা হোক সেটা আমরা লিখে রাখবো। পেশা। পেশার পর আমরা লিখবো লিঙ্গ, সে পুরুষ না মহিলা, সেটা লিখে রাখবো। বর্তমান সময়ে একটা কমন জিনিস হলো যে এগুলো লেখার পরে আমরা রোগীর মোবাইল নাম্বারটা সংরক্ষণ করে রাখবো। অনেক সময় দেখা যায় রোগী হয়তো আপনার চেম্বার আসলে কোনো কিছু লিখেও যেতে পারে, অথবা যে ওষুধটা দরকার তা কোনো একটা ভুল ওষুধ প্রয়োগ করা হয়েছে, এমন একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা রোগীর মোবাইল নাম্বারটা রাখবো, যে তৎক্ষণিক বা তারপরে হলেও তার সাথে আমরা আলাপ করতে পারি। এই জন্য আমরা এখানটা মোবাইল নাম্বারটাও লিখে রাখতে পারি। বৈবাহিক অবস্থা আমরা লিখে নিতে পারি। বৈবাহিক অবস্থা কি? বিবাহিত, বৈবাহিক অবস্থা কি? বিবাহিত, বিপত্নী, বিধবা, অবিবাহিত, ইত্যাদি ইত্যাদি। যে অপশনটা থাকে সে অপশনটা আমরা লিখে রাখতে পারি। আমরা জানি হোমিওপ্যাথিতে এই অবস্থাটা বেশ ডিপেন্ড করে। যদি সে প্রবাসী হয়, যদি সে বিপত্নিক হয়, যদি সে বিধবা হয়, তাহলে তার ক্ষেত্রে আমাদের মেডিসিনও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানকার বৈবাহিক অবস্থা লিখব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম? রোগী পরিচিতিতে 1 নম্বরে আমরা পেলাম রেজিস্ট্রেশন নাম্বার, 2 নম্বর রোগী পরিচিতি 1 এর রেজিস্ট্রেশন নাম্বার, 2 নম্বরে হলো রোগীর নাম, 3 নম্বরে আমরা লিখলাম বয়স, 4 এ লিখলাম তারিখ, 5 এ লিখলাম পেশা, 6 এ লিখলাম লিঙ্গ, 7 এ লিখলাম বৈবাহিক অবস্থা। এগুলো মোটামুটি সংক্ষিপ্ত সারে আমরা রোগী পরিচিতি। যে ধাপগুলো 8 ধাপের একটা ধাপ গেল রোগী পরিচিতি। আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় ধাপে আমরা যেটা লিখবো, আমরা যেটা শিখবো, সেটা হলো 2 নম্বর ধাপ, রোগীর বর্তমান কষ্ট। রোগী বর্তমানে কি কষ্ট নিয়ে আপনার আমার কাছে এসেছে, আপনার চেম্বার এসেছে, আপনাকে ডাক্তার দেখানোর জন্য এসেছে, সেই বর্তমান কষ্ট বা বর্তমান সমস্যাটা আমরা লিখবো। আমরা কষ্ট বা সমস্যা দুইটার যেটা হোক একটা লিখতে পারি। এটা হলো রোগী লিপিকরণের দ্বিতীয় ধাপ। তো বর্তমান কষ্ট, বর্তমান কষ্ট কয়েকটা দিক আছে,
আমরা সাধারণত বর্তমান কোষ্ঠে 10টা আবার সাব ধাপ পাই, অর্থাৎ বর্তমান কোষ্ঠে আমরা 10টা দিক দেখতে পাই। আমি যদি ক খ দিয়ে লিখি তাও লিখতে পারি। বর্তমান কোষ্ঠে রুগী আপনার কাছে আসতেছে, উদাহরণ এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে, রুগী এসে বললো ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা। সেক্ষেত্রে এই মাথা ব্যথাটা বর্তমান সমস্যা। মাথার কোথায় ব্যথা? সেটা কি ফরহেডে কপালে ব্যথা, সেটা কি অক্সিপিটে ব্যথা না টেম্পারে ব্যথা, সেটা আমার বোঝার জন্য কি করতে হবে? আমার অঙ্গটা বিন্যাস করতে হবে যে কোন অঙ্গে, কোন অর্গানে মাথার মধ্যে। সেজন্য আমরা প্রথম বলবো বর্তমান সমস্যা করতে কোন অঙ্গে, কোন অঙ্গে। আবার বর্তমান সমস্যা নিতে গিয়ে আমরা প্রথম যে প্রশ্নটা করবো সেটা হলো কোন অঙ্গে। 2, আপনার মাথা ব্যথা কত দিন, কোন অঙ্গে কত দিন। 3 যদি আমরা যাই বা ঘয় যদি আমরা যাই, তাহলে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি স্থায়িত্বকাল কতটুকু সময় থাকে। স্থায়িত্ব যে আপনার মাথা ব্যথাটা কোন অঙ্গে ব্যথা, উনি বললো মাথায় ব্যথা, বা মাথার স্পেসিফিক উনি বললো কপালে ব্যথা, কতদিন, সেখানে সে বললো আমার 5 থেকে 6 বছর ধরে মাথা ব্যথা, ক্রনিক মাথা ব্যথা। তো 5 থেকে 6 বছর ধরে যদি মাথা ব্যথা হয়, নিশ্চয়ই রুগীটার 5 থেকে 6 বছর কন্টিনিউ মাথা ব্যথা হয় না, নির্দিষ্ট কোনো স্পেসিফিক দিনে আসে। তো সেখানে আমরা যদি তাকে জিজ্ঞেস করি যে কোন দিনে বা কিভাবে আসে, তো রুগী আপনাকে কি জানালো? রুগী জানালো যে আমার মাথা ব্যথা 15 দিন পরে একবার হয়, নির্দিষ্ট সময় নেই, তবে দিনের বেলা আসে 1-2 ঘন্টা থাকে। তাহলে আমরা এখানে স্থায়িত্ব দিতে পারি 15 দিন পর পর 1 ঘন্টা স্থায়িত্ব থাকে। ঠিক আছে, তো আমরা এরপরে যাব কোন অঙ্গে স্থায়িত্ব। এরপর বিস্তৃতি, মাথা ব্যথাটা কত দূর যায়, সেটা কি মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না অন্য কোথাও যায়। দেখেন আমরা ভয় চলে আসছি বিস্তৃতি। অনেক পেশেন্ট আপনি পাবেন, পেশেন্ট এসে আপনাকে বলবে ডাক্তার সাহেব আমার কপালে ব্যথা পিছন পর্যন্ত চলে যায়, অথবা আমার কপালে ব্যথা চোখ পর্যন্ত চলে যায়। বা আমরাও প্রশ্ন করি যে আপনার ব্যথাটা কি চোখ পর্যন্ত গড়ায় কিনা। হ্যাঁ, উনি বললো কি যে আমার কপালে ব্যথাটা চোখ পর্যন্ত গড়ায়, আমার মাথা ব্যথাটা চোখ পর্যন্ত গড়ায়, তাহলে এটা হবে তার জন্য বিস্তৃতি। স্থায়িত্ব গেল, বিস্তৃতি গেল। প্রকাশটা কিভাবে এটা আপনার কাছে আসছে বা কি রকমের অনুভূতি আপনার কাছে। প্রকাশ ও অনুভূতি আমরা লিখে নিলাম, অনুভূতি, প্রকাশ অনুভূতি। প্রকাশটা কি, অর্থাৎ আপনার মাথা ব্যথাটা কিভাবে আসছে। তো আপনি যখন রোগীকে প্রশ্ন করলেন মাথা ব্যথাটা কিভাবে আসছে, রোগী বলল যে আসলে এইভাবে স্পেসিফিক বলতে পারি না, তবে আমার মনে হয় আমি কালকে ঠান্ডা লাগাইছিলাম, অথবা আমি কালকে বৃষ্টিতে ভিজছিলাম, অথবা আমি আসার পথে প্রচন্ড রোদ আমার মাথায় লাগছিল, সেই থেকে আমার মাথা ব্যথাটা। আর অনুভূত হয় জন্য আমার মাথার ভিতরে যে মগজটা আছে সেই মগজটা সব বের হয়ে যাবে, এত পরিমাণে পেইন হয়, এত পরিমাণে ব্যথা হয় এবং অসহ্য ব্যথা হয়। তাহলে আমরা পেলাম রোগীর প্রকাশ ও অনুভূতি। এরপর দেখেন উৎপত্তির কারণ। আমরা চ নম্বরে যাব, কি কারণে আপনার রোগটা উৎপত্তি হইতে সম্ভাব্য যদি কারণ জানা যায়। উৎপত্তির কারণ, কোন কারণে আমার এই মাথা ব্যথাটা আসছে। আমরা কিন্তু বর্তমান কষ্টের মধ্যে আছে, কষ্টের মধ্যে যে ধাপগুলো, সেই ধাপগুলো আমরা দেখছি যে কি কারণে আমার এই মাথা ব্যথাটা উৎপত্তি হলো। তো উনি বললেন যে আমি দীর্ঘদিন রাত্রি জাগরণ করছি, এ কারণে, আমি নাইট ডিউটি করি, এ কারণে, আমি একজন নাইট গার্ড। অথবা উনি বলল যে আমি যেখানটা থাকি সেখানটায় সে পরিবেশটা উচ্চ শব্দগ্রস্ত, ওখানে দীর্ঘদিন থাকি। অথবা আমি যে কোনো একটা দোকানে কাজ করি, ওখানটা বদ্ধ পরিবেশ আমার সব সময় থাকতে হয়। অথবা আমি কোনো এক সময় অত্যাধিক পরিমাণে রোদে বসে কোনো কাজ করছিলাম, সেই থেকে আমার এই মাথা ব্যথার উৎপত্তি হয়েছে, সেটার উৎপত্তির কারণে। তাহলে আমরা প্রথম পেলাম কোন অঙ্গে, তারপর পেলাম কতদিন, তারপরে পেলাম স্থায়িত্ব, তারপরে পেলাম বিস্তৃতি, তারপর পেলাম প্রকাশ ও অনুভূতি, তারপর উৎপত্তির কারণ। এবার আমার জানা দরকার যে এই রোগীটার এই সমস্যাগুলো কখন এবং কিসে বাড়ে। আমি তারপরে প্রশ্ন তাকে ছুড়ে দিলাম যে আপনার রোগ লক্ষণ কিসে বাড়ে, রোগ কিসে বাড়ে, কিসে বাড়ে আর কখন বাড়ে, কখন বাড়ে। তো রোগীকে আপনি জিজ্ঞেস করেন বা আমরা জিজ্ঞেস করলাম যে আপনার এই রোগ লক্ষণটা, যে মাথা ব্যথা বললেন, কপালে ব্যথা বললেন, এটা কখন এবং কিসে বাড়ে। তিনি আপনাকে মোটামুটি একটা স্পেসিফিক দৃষ্টিভঙ্গি দিল
যে আমার মাথা ব্যথাটা আমি যদি একটু হাঁটাচলা করি তাহলে বাড়ে নেই, আবার কখন বাড়ে সেক্ষেত্রে সে বললো যে না হ্যাঁ আমি যদি একটু খোলা বাতাসে যাই তখন হয়তো আমার এটা বাড়ে, এরকমের। আমি যদি খাই, খাওয়ার পরে আমার এটা বাড়ে। আবার কখন সময়টা কখন দেখা গেছে সকাল 10টায় আমার মাথা ব্যথা বাড়ে, অথবা 2টায় আমার মাথা ব্যথা বাড়ে, অথবা 3টায় আমার মাথা ব্যথা বাড়ে, অথবা রাতে আমার মাথা ব্যথা বাড়ে। একটা সময় বলে দিল কখন কমে কিসে কমে। তারপরে আমরা প্রশ্ন করলাম তাকে যে আপনার এই মাথা ব্যথাটা কখন কমে এবং কিসে কমে। উনি তখন বললো যে কখন কমে সেটা স্পেসিফিক বলতে পারি না, তবে হ্যাঁ সকালবেলা আমি ভালো থাকি, অর্থাৎ সকাল মর্নিংয়ে সকালে 6টায় বা 7টার সময় যখন হয় তখন আমি ভালো থাকি। আর 7টার পর থেকে অর্থাৎ 10টার পর থেকে আস্তে আস্তে আমার মাথা ব্যথাটা বেড়ে যায়। অর্থাৎ কমে কখন? আমার মাথা ব্যথাটা কমে সকালে। কিসে কমে? আমি যদি নিরিবিলি থাকি, কোনো কিছু কাজ বাজ না করি বা একেবারে নীরব নিস্তর থাকি তখন, বা আমি রেস্টে থাকি, সেক্ষেত্রে আমার এটা কমে। এবার আপনার নিঃসন্দেহে এই তথ্যগুলো নেওয়ার পরে আপনার একটা প্রশ্ন দাঁড়াতেই পারে, আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে জন্য আপনি কোনো চিকিৎসা করেছেন কিনা। তো সেক্ষেত্রে আপনি রোগীকে জিজ্ঞেস করলেন যে আপনি কি চিকিৎসা নিয়েছেন। ওই রোগী যদি কোনো চিকিৎসা নিয়ে থাকে তাহলে তিনি বলবেন হয়তো আমি হোমিও চিকিৎসা নিয়েছি, অথবা এলোপ্যাথি চিকিৎসা নিয়েছি, অথবা কবিরাজি চিকিৎসা নিয়েছি, অথবা হার্বাল চিকিৎসা নিয়েছি। যে চিকিৎসাটা সে নিয়েছে সেটা হলো তার চিকিৎসাগত সেগুলো থাকবে। যাই হোক, আমরা 2 নম্বর ধাপ যেটা ছিল রোগী লিপির, সেটা হলো যে বর্তমান কষ্টে আমরা আবার 10টা ধাপ পেলাম। সে 10টা আমি একটু আলোচনা করি, আপনারা শুনে নিতে পারেন। যে সেটা হলো এভাবে: কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা নিয়েছেন। তো এই তথ্যগুলো আমাদেরকে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে শিখেছি 1 নম্বরে যেটা গেল সেটা হলো রোগী পরিচিতি। 2 নম্বরে আমরা যেটা আলোচনা করবো সেটা বর্তমান লক্ষণ, বর্তমান সমস্যা, বর্তমান কষ্ট, বর্তমান সমস্যা আমি লিখলাম। আপনারা জানেন ক্রনিক কেসগুলো সলভ করতে হলে আমাদের অতীত ইতিহাস জানা দরকার, পারিবারিক ইতিহাস জানা দরকার, রোগীর আগে কি সমস্যা ছিল সেই সমস্যাগুলো জানা দরকার। আমরা 3 নম্বরে চলে আসবো অতীত ইতিহাস। আমরা অতীত ইতিহাস লিখতে গিয়ে কয়েকটা দিক দেখব, বিশেষ করে 3টা দিক দেখবো। 1 নম্বরে স্ব-অর্জিত, অর্থাৎ লিখবো নিজে অর্জিত, নিজের কারণে, নিজের বদ অভ্যাসের কারণে যেটা নিজে সঞ্চয় করছেন সেটা কিনা নিজ অর্জিত। অর্জিত। আমরা লিখবো পারিবারিক, পরিবার থেকে আসছে, পারিবারিক। আমরা লিখবো রোগ চাপার কুফল, রোগ চাপার কুফল। আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। দেখেন, অতীত ইতিহাস আমরা 3টা: নিজ অর্জিত, নিজের কোনো রোগ, নিজে অন্য কোনো ধরেন খারাপ অভ্যাস, যে সে রাত জাগরণ করে, সে মদ্যপান করে, সে বিড়ি সিগারেট খায়, সে অনিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে, সে খাওয়া দাওয়া অনিয়ম, ভাজা পোড়া বেশি খায়, ইত্যাদি ইত্যাদি। যে কোনো কারণবশত তার এই সমস্যাটা হয়েছে, সে সমস্যাটা নিজে অর্জন করে নিয়েছে। আমরা দেখবো পারিবারিক, অর্থাৎ জেনেটিকভাবে যেটা আসছে পিতা পুত্র থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, এরকম। যেমন তার যদি হয় ডায়াবেটিস, তো আপনি দেখলেন তার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তার পিতার ডায়াবেটিস, তার মায়ের ডায়াবেটিস, এটা তো পারিবারিক কারণে। তার টিউমার, সেটাও জেনেটিক, তার পিতার টিউমার আছে, তার হাঁপানি, তার মায়ের হাঁপানি আছে, তার যে রোগটা হোক, ক্যান্সার প্রবণতা, সেটা তার দাদার ক্যান্সার প্রবণতা ছিল, এরকম তো পারিবারিক ইতিহাসটা আমরা খুঁজে পাবো। এরপর রোগ চাপার কুফল, অর্থাৎ আপনার ভিতরে একটা রোগ করছিল, রোগ আসছিল, সেই রোগটা আপনি এলোপ্যাথি বা বিশাদৃশ বিধান কোনো চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার পরে সেটা সম্পূর্ণ আরোগ্য দিতে পারেনি, বরং রোগটাকে চাপা দিয়েছে। এই চাপা দেওয়ার ফলে আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হলো রোগ চাপা পড়ার কুফল। তো আমরা 3টে বিষয় আলোচনা করলাম। একটা হলো রোগীর পরিচিতি, 2 নম্বরে হলো বর্তমান সমস্যা, তার উপরে যে 10টা ধাপ সেটা আমরা আলোচনা করে এসেছি। এরপর অতীত ইতিহাস। আমরা 4 নম্বর স্টেপে যাব। আমি 4 স্টেপটা একটু বড় হবে, তারপর একটু আলোচনা করে নিচ্ছি। সর্বদৈহিক লক্ষণে কি আছে, চাইলে আপনি আর বাকি লক্ষণগুলো নিলেন। সর্বদৈহিক, সর্বদৈহিক
সর্বদৈহিক লক্ষণ। দেখেন সর্বদৈহিক লক্ষণেরও 10টা ধাপ আছে, আমি সব ধাপ আলোচনা আজকে করতে পারবো না, তো কয়েকটা ধাপ আমরা আলোচনা করে আজকে আলোচনা শেষ করবো। সর্বদৈহিক লক্ষণে আপনি প্রথম যেটা দেখবেন সেটা হলো রোগীর জিহ্বার অবস্থা কি। জিহ্বার অবস্থা দেখেন, জিহ্বাটা ইম্পর্টেন্ট বিষয়, মেডিকেল, বিশেষ করে মেডিকেল সায়েন্সে, শুধু হোমিওপ্যাথিক না বরং মেডিকেল সায়েন্সে জিহ্বা একটা ইম্পর্টেন্ট বিষয়। জিহ্বার কি অবস্থা, জিহ্বার কালার কি, জিহ্বার রংটা কি, সেটা আমরা দেখলাম। তারপর আমরা দেখবো লালাস্রাব, তার লালাস্রাব হয় কিনা বা কি ধরনের হয়, সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত লালাস্রাব। তারপর আমরা দেখবো ইচ্ছা, খাদ্যের ইচ্ছা, ইচ্ছা খাদ্য, হ্যাঁ খাদ্যের ইচ্ছা, ক্ষুধা আছে কিনা, তারপর দেখবো ক্ষুধা। এরপরে আমরা আসবো ঘাম, ওনার ঘাম কেমন হয়। এরপরে দেখবো ঘুম। এরপর আমরা দেখে নেবো প্রস্রাব। এরপর দেখে নেবো পায়খানা, প্রস্রাব, পায়খানা, ঘাম, ঘুম, প্রস্রাব, পায়খানা। স্বপ্ন, উনি কি জাতীয় স্বপ্ন দেখেন, উড়ে যাওয়া, পড়ে যাওয়া, মরা মানুষ। এরপরে নিজে গান গাচ্ছেন, প্রস্রাব পায়খানা করছেন, ইত্যাদি কিছু স্বপ্ন দেখছেন কিনা। তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি জিহ্বা, লালা, ইচ্ছা, খাদ্যের ইচ্ছা, ক্ষুধা, ঘাম, ঘুম, প্রস্রাব, পায়খানা, স্বপ্ন, পিপাসা। তার পানির পিপাসা আছে কিনা, থাকলেও অদম্য পিপাসা কিনা, বা পিপাসা কম কিনা, বা পিপাসা আছে বাট ক্ষণে ক্ষণে অল্প পরিমাণে পানি পান করে, অথবা অনেকক্ষণ পর বেশি পরিমাণে পানি পান করে, এগুলো তার ভিতরে আছে কিনা, আমরা এগুলো শনাক্ত করব। তারপর আমরা চলে যাব সর্বদৈহিক লক্ষণের বাকি অংশগুলো। সর্বদৈহিক লক্ষণের বাকি অংশ আমরা চলে যাই। পিপাসা গেল, আমরা পিপাসা নিলাম, স্বপ্ন নিলাম, ঘাম নিলাম, ঘুম নিলাম, সাধারণ লক্ষণ চলে আসি। 4 হলো সর্বদৈহিক লক্ষণ, দৈহিক লক্ষণ। 5 সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণে আমরা যেটা নিব তার অবস্থানটা, অর্থাৎ রোগীটা কি শীত কাতর না গরম কাতর, শীত কাতর অবলিক গরম কাতর, গরম, শীত কাতর কি গরম কাতর, রোগীটা কি শীত কাতর না গরম কাতর, এটা আমরা নিয়ে নেব সাধারণ লক্ষণের ভিতরে। এরপরে 6 নম্বর আমরা চলে যাব সরাসরি। 6 নম্বরে আমরা নিব যৌন জীবন। যৌন জীবন, যৌন জীবন 2টা ধাপ হয়, যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যৌন জীবনের কি অবস্থা সেটা আমরা দেখে নেব, আর মহিলাদের ক্ষেত্রে যৌন জীবনের কি অবস্থা সেটা আমরা দেখবো। 7 নম্বর আমরা নেব মন, তার মন কেমন, মানসিকতা কেমন। 8 নম্বর আমরা নেব মায়াজম। মায়াজম সেক্ষেত্রে কিন্তু আমরা তাহলে আজকে দেখে নিলাম কেস টেকিং, অর্থাৎ রোগীলিপিকরণের যে 8টা ধাপ, সে 8টা ধাপ আমি মোটামুটি 1 থেকে 5, 6, 7 টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি। তারপরে 1 নজরে আমরা দেখে নিই। 1 নম্বরে রোগী পরিস্থিতি, 2 নম্বরে হলো রোগীর বর্তমান সমস্যা, 3 নম্বর রোগীর অতীত ইতিহাস, 4 নম্বর সর্বদৈহিক লক্ষণ, 5 নম্বর সাধারণ লক্ষণ, 6 যৌন জীবন, 7 মন, 8 মায়াজম। আমরা জানি মায়াজম প্রধানত 3টি, সোরাসিস, সাইকোসিস। হ্যাঁ, এগুলো কোন মায়াজমে সেটা আপনার সম্পূর্ণ কেস হিস্ট্রির উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আমরা দেখে নেব এরপর থেকে যে রোগীলিপির যে বাকি ধাপগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পরিপূর্ণভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সহি সালামত থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।